হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো আজ থেকে আমরা আরআরবি এনটিপিসির জিকে নিয়ে আলোচনা করব। আজ থেকে রেগুলার আরআরবি এনটিপিসির জিকে ক্লাস নিয়ে অ্যানালিসিস হবে। এই আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য জিকে তোমরা এই চ্যানেলে আজকের থেকে পাবে। তো দেরি না করে চলো শুরু করা যাক। আমরা আরআরবি এনটিপিসির জন্য ইম্পর্ট্যান্ট কিছু জিকে নিয়ে আলোচনা করব। এরপর আরআরবি এনটিপিসির সিবিটি 1-এ যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ছিল সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়েও আমরা আলোচনা করব। তাহলে আজকে আমি তোমাদের জন্য কিছু অল্প কোশ্চেন নিয়ে এসেছি, যেহেতু আজকে প্রথম ক্লাস, তো তোমাদের সাথে আজকে এই কোশ্চেনগুলো নিয়ে ডিসকাশন করা হবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ইকতা প্রথা কে প্রচলন করে? দেখো, এই যে ইকতা প্রথা আছে, এই ইকতা প্রথা কিন্তু ইলতুৎমিশ প্রচলিত করেছিল। আর এই ইলতুৎমিশ কিন্তু দাস বংশ থেকে বিলং করতো, ঠিক আছে। আর ইনি কিন্তু একজন সুলতান ছিলেন, যে সুলতানি আমলের যে দাস বংশ ছিল, যারা সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল সবার প্রথম 1206 সালে। সেই 1206 সালে কিন্তু কুতুবউদ্দিন আইবক ছিল, যিনি দিল্লির যে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা দাস বংশের প্রতিষ্ঠাতা, তার জামাতা কিন্তু ছিলেন বা তার জামাই ছিলেন কিন্তু ইলতুৎমিশ, ঠিক আছে। আর এই ইলতুৎমিশই কিন্তু ইকতা প্রথা প্রচলন করেছিলেন। নেক্সট কোশ্চেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ইন্ডিয়ান বা ভারতীয় চেয়ারম্যান কে ছিলেন? দেখো, এখানে চেয়ারম্যান না, এখানে গভর্নর হবে, ঠিক আছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর কিন্তু ছিলেন সিডি দেশমুখ, ঠিক আছে। সিডি দেশমুখ, চন্দ্রমণি দেশমুখ। এছাড়া যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু 1934 সালের যে হিল্টন ইয়াং কমিশন ছিল, ঠিক আছে, সেই হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। আর এই যে 1934 সালের সুপারিশ অনুযায়ী কিন্তু 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। আর এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর বা হেডকোয়ার্টার কিন্তু মুম্বাইয়ে অবস্থিত, ঠিক আছে। আর এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু 1949 সালের 1 এপ্রিল এর কিন্তু জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন হয়েছিল। বর্তমানে এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিন্তু গভর্নর আছেন শক্তিকান্ত দাস, ঠিক আছে। শক্তিকান্ত দাস, ঠিক আছে, শক্তিকান্ত দাস। এছাড়া এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাজ কি? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাজ কিন্তু বিদেশি যে মুদ্রা, সেই বিদেশি মুদ্রাকে সঠিকভাবে লিকুইডিটি, যেটাকে আমরা তরলতা বলি মুদ্রার ক্ষেত্রে, পুরো আমাদের ভারতের ভেতরে যে অর্থনৈতিক যে সিস্টেমটা আছে, সেই অর্থনৈতিক সিস্টেমটাকে পরিচালনা করা, এছাড়া টাকা পয়সা ছাপানোর ক্ষেত্রে কিন্তু এই আরবিআইয়ের অনেক বড় ভূমিকা আছে। এটা কিন্তু ভারতের সেন্ট্রাল ব্যাঙ্ক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পাহাড়ের ঢাল বেয়ে যে বায়ু নিচের দিকে নেমে আসে তাকে কি বলে? দেখো, পাহাড়ের ঢাল বেয়ে, এটা যদি একটা পাহাড় হয়, ঠিক আছে, সেই পাহাড়ের ঢাল বেয়ে যে বায়ু নিচের দিকে সমভূমিতে নেমে আসে তাকে কিন্তু ক্যাটাবেটিক বায়ু বলা হয়ে থাকে, ঠিক আছে। পাহাড়ের ঢাল বেয়ে যে বায়ু নিচে নেমে আসে তাকে কিন্তু ক্যাটাবেটিক বায়ু বলা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ময়ূরভঞ্জ ছৌ কোন রাজ্যের একটি লোকনৃত্য? এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, সরি, ঠিক আছে, এটা লোকনৃত্য হবে। দেখো, ময়ূরভঞ্জ ছৌ কিন্তু উড়িষ্যা রাজ্যের একটি লোকনৃত্য। দেখো, এই যে ছৌ, এই ছৌ কিন্তু 2010 সালে ইউনেস্কোর যে ইনট্যাঙ্গিবল সাইট আছে, সেই ইনট্যাঙ্গিবল সাইটে কিন্তু 2010 সালে একে অন্তর্ভুক্ত করা হয়েছিল, ঠিক আছে। এটা কিন্তু একটি শাস্ত্রীয় নৃত্য নয়, কিন্তু এটাকে কিন্তু আধা শাস্ত্রীয় নৃত্য বলা হয়ে থাকে। এছাড়া এই যে ময়ূরভঞ্জ ছৌ আছে, এটা কিন্তু ওড়িশা রাজ্যে ভীষণভাবে প্রচলিত। এছাড়া এই যে ছৌ নাচ, এই ছৌ নাচের কিন্তু 3টে ভাগ আছে, ঠিক আছে। সবার প্রথম হচ্ছে সারাইকেলা ছৌ, এটা কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে দেখতে পাওয়া যায়। এছাড়া ময়ূরভঞ্জ ছৌ, যেটা আমরা দেখতে পাই কিন্তু ওড়িশা রাজ্যে। এছাড়া পুরুলিয়া ছৌ আছে কিন্তু, ঠিক আছে, যেটা কিন্তু আমরা আমাদের পশ্চিমবঙ্গ জেলার পুরুলিয়া অঞ্চলে দেখতে পাই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে? দেখো, ভারতীয় সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিন্তু ধারা 29, ঠিক আছে। আর্টিকেল 29-এ কিন্তু সংখ্যালঘু অর্থাৎ যারা মাইনরিটি আছে, সেই মাইনরিটি কমিউনিটিদের কিন্তু স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে। অর্থাৎ তাদের যে সুযোগ সুবিধা প্রদান বা তাদের যে অসুবিধাগুলো, সেই অসুবিধাগুলি সম্পর্কে যাতে সরকার বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করতে পারে, সে বিষয়ে কিন্তু আর্টিকেল 29-এ বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন,
কোন ভারতীয় মহিলা গান্ধীজির সঙ্গে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করে? দেখো, দ্বিতীয় গোলটেবিল বৈঠক সবার প্রথম কত সালে হয়েছিল? দ্বিতীয় গোলটেবিল বৈঠক কিন্তু 1931 সালে হয়েছিল। আর এটা কিন্তু গান্ধী আরউইন চুক্তি, যেটা 1931 সালে হয়েছিল, যেটা কিন্তু মহাত্মা গান্ধী আর লর্ড আরউইনের ভেতরে হয়েছিল। এই গান্ধী আরউইন চুক্তির ফলে কিন্তু মহাত্মা গান্ধী লন্ডনে সেকেন্ড গোলটেবিল বৈঠক অ্যাটেন্ড করতে বা সেকেন্ড গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করতে রাজি হয়েছিলেন। আর এই সেকেন্ড গোলটেবিল বৈঠকে কিন্তু গান্ধীজির সঙ্গে লন্ডনে আর একজন মহিলাও ছিলেন, ঠিক আছে, তিনি কিন্তু ছিলেন সরোজিনী নাইডু। এছাড়া প্রথম যে গোলটেবিল বৈঠক, সেই প্রথম গোলটেবিল বৈঠক কিন্তু 1930 সালে হয়েছিল, যেখানে কিন্তু কোনো রকম জাতীয় কংগ্রেস থেকে অংশগ্রহণ করা হয়নি। এরপর 1931 সালে, ঠিক আছে, 1931 সালে যেটা আমাদের দ্বিতীয় গোলটেবিল বৈঠক, যেটা আমাদের প্রশ্নের আলোচ্য বিষয়। এছাড়া তৃতীয় গোলটেবিল বৈঠকও কিন্তু হয়েছিল, যেটা 1932 সালে হয়েছিল, ঠিক আছে। আর এই তৃতীয় গোলটেবিল বৈঠকে কিন্তু B.R. আম্বেদকর অংশগ্রহণ করেছিল। আর এই 1932 সালে কিন্তু গান্ধীজির সঙ্গে আম্বেদকরের পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে সংখ্যালঘুদের কিন্তু বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, পানিনি, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে, এটা হয়ে যাবে পানিনি, ঠিক আছে, পানিনি। পানিনি একজন বিখ্যাত সংস্কৃত কি? দেখো, পানিনি কিন্তু একজন বিখ্যাত সংস্কৃত ব্যাকরণবিদ, ঠিক আছে, পানিনি কিন্তু একজন বিখ্যাত সংস্কৃত ব্যাকরণবিদ। এই পানিনির লেখা একটি বিখ্যাত বই কিন্তু অষ্টাধ্যায়ী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, গোয়া কোন সংবিধান সংশোধনী আইনে সম্পূর্ণ রাজ্যের তকমা পায়? দেখো, গোয়া কিন্তু 1987 সালের যে 56তম সংবিধান সংশোধনী ছিল, সেই 56তম সংবিধান সংশোধনীতে কিন্তু গোয়া একটি পূর্ণ অঙ্গরাজ্যের তকমা পেয়েছিল। আর সেই সময় কিন্তু এটি ভারতের 25তম রাজ্য ছিল, ঠিক আছে। আর এই 1987 সালে কিন্তু আরেকটি রাজ্য পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা পেয়েছিল, সেটা কিন্তু অরুণাচল প্রদেশ ছিল। এছাড়া আমরা জানি যে গোয়া কিন্তু আয়তনের দিক থেকে ভারতের সবথেকে ক্ষুদ্রতম রাজ্য, ঠিক আছে। এই গোয়াতে মাত্র দুটোই জেলা আছে, একটাকে উত্তর গোয়া বলে আর একটাকে দক্ষিণ গোয়া বলা হয়ে থাকে। আর এই গোয়া কিন্তু 2011 সালের যে জনগণনা ছিল, সেই 2011 সালের জনগণনা অনুযায়ী কিন্তু সবথেকে বেশি আরবান পপুলাইজেশন, অর্থাৎ শহরের জনসংখ্যার দিক থেকে কিন্তু গোয়া সর্বপ্রথম ছিল। নেক্সট কোশ্চেন, তুতিকোরিন তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে আছে? দেখো, তুতিকোরিন যে তাপবিদ্যুৎ কেন্দ্র, এই তুতিকোরিন কিন্তু একটা বন্দরও আছে, ঠিক আছে, একটা পোর্টও আছে। আর এই তুতিকোরিন তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু তামিলনাড়ু রাজ্যে আছে, ঠিক আছে। তুতিকোরিন যে তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা কিন্তু তামিলনাড়ুতে আছে। এছাড়া পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির নাম কি? পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে কিন্তু কোলাঘাট, সাঁওতালদিঘি, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, আর তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে আমরা সবাই জানি যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কিন্তু কয়লা পুড়িয়ে তাপ উৎপাদন করা হয়, আর সেই তাপ থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয়। নেক্সট কোশ্চেন, হাওয়া মহল কে নির্মাণ করে? দেখো, এই হাওয়া মহল কোথায় আছে? এই হাওয়া মহল কিন্তু রাজস্থানে আছে। আর এই হাওয়া মহল কে নির্মাণ করেছিল? এই হাওয়া মহল কিন্তু সওয়াই জয় সিং, যাকে জয়পুরের প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে, ঠিক আছে, জয়পুর বা পিঙ্ক সিটির প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে, তিনি কিন্তু এই হাওয়া মহল প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। এছাড়া রাজস্থান সম্পর্কে বলে রাখি, রাজস্থান কিন্তু ভারতের আয়তনের দিক থেকে সর্ববৃহৎ রাজ্য। এছাড়া রাজস্থানে কিন্তু ভারতের একমাত্র মরুভূমি থর মরুভূমি আছে। আর এই রাজস্থানে কিন্তু একটি শহর আছে, সেই শহরের নাম কিন্তু পিঙ্ক সিটি বা জয়পুর। রাজস্থানের জয়পুরকে কিন্তু পিঙ্ক সিটিও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, এছাড়া রাজস্থানের যে রাজস্থানের যে পুষ্কর মেলা হয়, সেই পুষ্করে কিন্তু মানে উট কেনাবেচার যে মেলা হয়ে থাকে। এছাড়া রাজস্থানের যে বিকানের আছে, বিকানার বলে যে জায়গাটা আছে, ওই জায়গাতে কিন্তু উটের ওপরে ওস্তাকলা পারফর্ম করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, -273 ডিগ্রি সেন্টিগ্রেড নিচের কোন তাপমাত্রার সমান? দেখো, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে কোশ্চেনটা হবে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলে থাকি, যেখানে কিন্তু প্রত্যেকটি গ্যাসের পরমাণুগুলো স্থির হয়ে যায়। সেই পরম শূন্য উষ্ণতা কেলভিন স্কেলের মান কত? সেলসিয়াস স্কেলে এর মান হচ্ছে 273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এর কেলভিন স্কেলে মান কত? কেলভিন স্কেলে কিন্তু এর মান 0 ডিগ্রি কেলভিন। অর্থাৎ আমরা বলতে পারি 0 ডিগ্রি কেলভিন ইকুয়ালস টু -273 ডিগ্রি সেন্টিগ্রেড, 273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, এটা মনে রাখবে। তো আজকে এই অবধি ছিল। আজকে যেহেতু প্রথম দিন, আমি বেশি কোশ্চেন নিয়ে আসতে পারিনি, আমার শরীরটা একটু খারাপ হওয়ার জন্য। নেক্সট দিন থেকে তোমাদের জন্য প্রত্যেক দিন চেষ্টা করব 30টি করে কোশ্চেন আনার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। কাল থেকে না, মানে অর্থাৎ আজ থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। এবার থেকে কিন্তু প্রত্যেক দিন তোমাদের আরআরবি এনটিপিসির জন্য এখানে জিকে ক্লাস করানো হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।